হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি কোডার ট্রাস্টের HTML/CSS টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমরা শিখব HTML5 ইন্ট্রোডাকশন, সাপোর্ট ইস্যু, সিমেন্টিক্স, মাইগ্রেশন, স্টাইল গাইড। HTML5 ইন্ট্রোডাকশনে আমরা HTML4 এ ডক টাইপ HTML, আমাদের যে ডক টাইপ যে ডিক্লারেশনটা সেটি অনেক কমপ্লেক্স ছিল, বাট HTML5 এ আমাদের যে ডক টাইপ ডিক্লারেশনটা সেটি অনেক সহজ হয়ে গেছে। জাস্ট ডক টাইপ HTML এইটুকু লিখলেই আমাদের ডক টাইপ ডিক্লারেশনটা হয়ে যায়। আর আমাদের বিভিন্ন ক্যারেক্টার সাপোর্টের জন্য আমরা আমাদের HTML পেজে অনেক ধরনের ভাষা থাকতে পারে, যেমন ইংরেজির সাথে আমাদের বাংলা ভাষা প্লাস অন্যান্য ভাষাও থাকতে পারে। এই ভাষাগুলো এগুলো হচ্ছে ক্যারেক্টার। ভাষাগুলোর জন্য যে ক্যারেক্টার সেট ইউজ করা হয়, সেই ক্যারেক্টার সেটগুলো সাপোর্টের জন্য, সব ভাষার সাপোর্টের জন্য আমাদের মেটার ভিতরে ক্যারেক্টার সেট UTF-8 ইউজ করা হয় HTML5 এ, যেটি সকল ভাষার সাপোর্ট দিয়ে থাকে একটা ওয়েব পেজে। মোস্ট ইন্টারেস্টিং নিউ এলিমেন্টস আর হচ্ছে গিয়ে যে আমাদের যে HTML5 এ যে মোস্ট ইন্টারেস্টিং নিউ এলিমেন্ট যেগুলো আসছে সেগুলো হচ্ছে গিয়ে সিমান্টিক্সের ক্ষেত্রে এসেছে হচ্ছে হেডার, ফুটার, আর্টিকেল, সেকশন, এবং ফর্ম কন্ট্রোলের ক্ষেত্রে নিউ কিছু এলিমেন্ট নিয়ে এসেছে নাম্বার, ডেট, টাইম, ক্যালেন্ডার, রেঞ্জ, এবং গ্রাফিক এলিমেন্টের মধ্যে এসেছে SVG এবং ক্যানভাস। মাল্টিমিডিয়া এলিমেন্টের মধ্যে অডিও এবং ভিডিও সংযোজন হয়েছে HTML5 এ। HTML5 এ কিছু এপিআই নিয়ে এসেছে, যেগুলো এপিআই হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটি আপনার ব্রাউজারের কিছু প্রপার্টিজ বাড়িয়ে দেয়। যেমন এপিআই গুলোর মধ্যে রয়েছে যে HTML জিও লোকেশন, যার মাধ্যমে আমরা গুগল ম্যাপ থেকে জিও লোকেশন এপিআই ইন্টিগ্রেট করার মাধ্যমে আমরা যে কোনো লোকেশন সম্পর্কে এবং লোকেশনগুলো এবং গুগল ম্যাপে এগুলোর ইউটিলাইজেশন আমাদের ওয়েব পেজে অনেক বৃদ্ধি পেতে পারে। এরপরে আছে HTML ড্র্যাগ এন্ড ড্রপ। আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ সম্পর্কে কিছুটা হলেও জানেন। যেমন আমরা যদি একটা ছবি ড্র্যাগ করে কোনো একটা পোর্শনে ছেড়ে দিই, সেটি অটোমেটিক্যালি আপলোড হতে থাকে। এই জিনিসগুলোকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ। তারপর আছে লোকাল স্টোরেজ, অ্যাপ্লিকেশন ক্যাশ, ওয়েব ওয়ার্কার্স, আর SSE, সার্ভার সাইড ইভেন্ট। সাপোর্ট ইস্যু। HTML5 সকল মডার্ন ব্রাউজারই মোটামুটি ভাবে সাপোর্ট করে। যে সকল ব্রাউজারগুলো HTML5 এর এলিমেন্টগুলোকে সাপোর্ট করে না, সেই সকল ব্রাউজারে আমরা চাইলে HTML5 এর সাপোর্ট দিতে পারি। সেই সাপোর্টগুলো দেওয়ার জন্য আমাদের যে HTML এর যে নতুন ট্যাগগুলো আছে, সিমেন্টিক্সের ক্ষেত্রে 8টি নতুন ট্যাগ আছে, যেমন হেডার, সেকশন, ফুটার, অ্যাসাইন, ন্যাপ, মেইন, আর্টিকেল, ফিগার। এই জিনিসগুলোকে যদি আমরা CSS এর মধ্যে ডিসপ্লে ব্লক করে আসি, দেন আমরা এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি। এখন আমরা যদি কোনো আননোন ট্যাগকে যদি HTML এ লিখি, তাহলে দেখা যাবে যে সেটি ইনলাইন এলিমেন্ট হিসেবে কাজ করে। সেগুলো আমরা এই ডিসপ্লে ব্লকের মাধ্যমে ব্লক এলিমেন্ট করে নিতে পারি। এগুলো হচ্ছে আর্লি ব্রাউজারের জন্য। এখন ইন্টারনেট এক্সপ্লোরার 8 অথবা আর্লিয়ার ভার্সনের জন্য আমাদের HTML5 এ যে ট্যাগগুলো এসেছে, সিমেন্টিক্সগুলো এসেছে, সেইগুলো সাপোর্ট করে না। এবং সেগুলো সাপোর্ট করানোর জন্য আমরা এই একটি স্ক্রিপ্ট আমাদের IE9, অথবা আমাদের ব্রাউজারটা, আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটা IE9 এর থেকে যদি নিচের ভার্সন হয়, তাহলে আমাদের এই কোডটা, মানে স্ক্রিপ্টের ভিতরে, সোর্সের ভিতরে যে কোডটা আছে সেই কোডটা রান করবে। যে সোর্সটা দেওয়া আছে সেই ফাইলটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হবে। এর মাধ্যমে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার 8 বা আর্লিয়ার ভার্সনে আমরা হেডার, সেকশন, ফুটার, অ্যাসাইন, ন্যাপ, মেইন, আর্টিকেল, ফিগার এই জিনিসগুলো আমরা সাপোর্ট দিতে পারি। এই HTML5 এর সাপোর্টগুলো আমরা দিতে পারি। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করে আসি যে আমরা জিনিসগুলো কিভাবে লিখব। ওকে,
এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করি html5। ওকে, আমরা ফাইল তৈরি করে ফেললাম। এখন আমরা একটা css তৈরি করি, নিউ ফাইল html5 সরি স্টাইল 5.css। এখন আমরা একটু স্প্লিট করে নিই, ভার্টিক্যালি স্প্লিট করে নিয়ে আমরা html5 এই জিনিসটাকে আমরা লেফটে রাখি এবং এটাকে রাইটে পাঠিয়ে দিই আমাদের css ফাইলটাকে। এখন আমরা কোড লিখি html5 এর আমাদের ডিক্লারেশন হয়ে গেছে। এখন আমরা দেখি 5 সাপোর্ট ওকে। এখন আমরা যদি এখানে আমাদের ব্রাউজার যদি HTML5 সাপোর্ট না করে, সেক্ষেত্রে আমরা HTML5 সাপোর্টের ক্ষেত্রে আমরা আমাদের যে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার যেগুলো IE9 এর আর্লিয়ার ভার্সন, সেগুলোর জন্য আমরা একটা কোড লিখতে পারি। সেটি হচ্ছে এই কোডটি, এখানে একটু ওকে। আচ্ছা, আমি কোডটার মিনিং আমি বলে দিচ্ছি, আমি একটু সাজিয়ে নিই। এখানে আমাদের ব্রাউজারটা যদি লেস দেন IE9, আমাদের ব্রাউজারটা যদি IE9 এর নিচে হয়, মানে আর্লিয়ার ভার্সন হয়, তাহলে আমাদের এই স্ক্রিপ্টটা রান করবে, আমাদের এই ফাইলটা ইন্টিগ্রেট হবে এবং এনডিফ করা হয়েছে। যদি এটা আমাদের যে ব্রাউজারটা আমরা ইউজ করব সেটা যদি IE9 অথবা IE9 এর উপরে হয়, তাহলে আমাদের এই কোডটুকু রান করবে না। এখন আমরা কিভাবে আমাদের যে ট্যাগগুলো আছে HTML5 এ, সেই ট্যাগগুলো কিভাবে ডিক্লেয়ার করতে পারি? আমাদের আছে হেডার, সেকশন, ফুটার, অ্যাসাইড, nav, main, nav, main, article, এই জিনিসগুলোকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিসপ্লে ব্লক করে নিই, তাহলে আমাদের HTML5 এর সাপোর্ট IE9 এর আর্লিয়ার ভার্সনের জন্য হয়ে গেল। এইটুকু করে আমরা যে কোনো ব্রাউজারের জন্য আমরা HTML5 এর সাপোর্টটা দিয়ে দিতে পারি। এখন যদি আমরা যদি আমাদের স্লাইডে ফেরত যাই, এখন আমরা সাপোর্টের ইস্যু সম্পর্কে ক্লিয়ার হলাম। এরপরে আমাদের আছে হচ্ছে সিমান্টিক্সের ক্ষেত্রে আমাদের এখানে HTML এর যে নতুন ট্যাগগুলো আছে, যেমন হেডার, nav, সেকশন, অ্যাসাইড, আর্টিকেল, ফুটার, এই জিনিসগুলো এক একটা ডিভের আমরা আগে ক্লাস ব্যবহার করতাম। এখানে এগুলোর জন্য আলাদাভাবে ক্লাস ব্যবহার না করে ডাইরেক্ট আমরা এগুলোকে ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। এগুলোকে ট্যাগ হিসেবে ইউজ করলে আমাদের ক্লাস দিয়ে আগে যেভাবে কাজ করতাম, ঠিক সেভাবে আমরা ট্যাগ অনুসারে কাজ করতে পারি। এই জিনিসগুলো আমাদের HTML5 এর নতুন ফিচার হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। হেডার কি ডিফাইন করে? হেডার যে আমাদের ওয়েবসাইটের হেডার পোরশনটা আছে, সেই হেডার পোরশনটাকে ডিফাইন করে। nav, এখানে নেভিগেশন যে লিঙ্কগুলো আছে, সেই লিঙ্কগুলো আমার ন্যাভের ভিতরে রাখতে হবে, ন্যাভ ট্যাগের ভিতরে রাখতে হবে। সেকশন, এটা একটা সেকশন, মানে আমাদের একটা HTML ডকুমেন্টের সেকশনটাকে ইন্ডিকেট করে। আর্টিকেল ডিফাইন করে ইন্ডিপেন্ডেন্ট সেলফ কন্টেন্ট আর্টিকেল। অ্যাসাইডের মধ্যে আমাদের ডিফাইন করা হয় যে কিছুটা সাইডবারের মতো, যে সাইডবারে যে লিঙ্ক কন্টেন্ট থাকে, সেই জিনিসগুলো আমাদের অ্যাসাইডের মধ্যে থাকে। এবং ফুটারের মধ্যে থাকে আমাদের যে ফুটার সেকশনটা,
সেটি মেইনলি ফুটার ট্যাগের মাধ্যমে ইন্ডিকেট করা হয়। এখন আমরা যদি মাইগ্রেশন করতে চাই, আমাদের কোনো HTML4 এ করা একটা লেআউটকে আমরা যদি HTML5 এর যদি মাইগ্রেট করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা এর আগে এই ঠিক এরকম একটা লেআউট আমরা HTML4 এ করেছিলাম। তখন আমরা এখানে একটা ডিভ নিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম হেডার, এটার নাম দিয়েছিলাম সাইড বার, এটার নাম দিয়েছিলাম হচ্ছে কন্টেন্ট টেক্সট, এটার নাম দিয়েছিলাম ফুটার। বাট এখন এগুলো করার দরকার নেই, কারণ আমাদের অলরেডি এখানে হেডারে কোনো ক্লাস নিয়ে কাজ করতে হবে না। এখানে আমাদের ডিরেক্ট আমরা HTML5 এ হেডার নামে একটা ট্যাগই পাই। এই ট্যাগ দিয়ে আমরা হেডার পোরশন, তারপর অ্যাসাইড পোরশন, আমাদের সেকশন পোরশন এবং ফুটার পোরশনকে আলাদা করে নিতে পারি। এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি, তাহলে দেখবো হেডার মানে আমাদের এই ডিভটাকে বোঝানো হয়েছে। হেডারের শুরু থেকে শেষ পর্যন্ত এই ডিভটাকে আমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছে। এবং লিংক ন্যাবের ক্ষেত্রে আমাদের বোঝানো হয়েছে এই সাইড বারটাকে ন্যাব আকারে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেকশনটাকে বোঝানো হয়েছে এখানে যে কন্টেন্ট যে টেক্সটগুলো লেখা আছে সেটি হচ্ছে সেকশনের মধ্যে, এবং ফুটার মানে আলাদাভাবে একটি ফুটার দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি এই ডিজাইনটা করে আসি HTML5 এ। সর্বপ্রথমে আমার থাকবে হেডার, এরপরে আমাদের থাকবে হচ্ছে একটা ন্যাব, এরপরে থাকবে হচ্ছে সেকশন, এরপরে থাকবে হচ্ছে গিয়ে আমাদের ফুটার। এখন যদি আমি এগুলোকে স্টাইলাইজ করতে চাই, তাহলে আমি কিভাবে করব? আর আমাদের যে মডার্ন ব্রাউজার যদি আমরা ইউজ করি, তাহলে দেখা যাবে যে আমাদের এগুলো না দিলেও এগুলো অটোমেটিক্যালি কাজ করছে। এই কোডগুলো আমাদের শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারের আর্লিয়ার ভার্সনের জন্য ইউজ করতে হবে। এছাড়া এগুলো আমাদের কোনো দরকার নেই। এগুলো আমরা নরমালি অন্যান্য ব্রাউজারে আমরা পেয়ে যাব, মডার্ন ব্রাউজারগুলোতে আমরা পেয়ে যাব। এখন আমরা একটু স্টাইলাইজ করি। এখানে আমরা একটা কাজ করিনি, এখানে আমরা যে স্টাইল HTML5 CSS এটাকে আমরা ইন্টিগ্রেট করিনি, এটাকে আমরা ইন্টিগ্রেট করিনি লিংক CSS স্টাইল HTML5 CSS। ওকে, এখন আমরা এখানে আমরা স্টাইলাইজ করব। আমরা কিভাবে স্টাইলাইজ করব? স্টাইল করার জন্য প্রথমে আমাকে বলে দিতে হবে যে আমি কাকে স্টাইল করতে চাই। আমি হেডারকে স্টাইল করতে চাই। তাহলে এখানে কিছু টেক্সট দিয়ে আসি, যেমন h1 this is header div, তারপর আমরা আরেকটা দিতে পারি h1 this is navigation div, এরপরে আমরা দিতে পারি h1 এর ক্ষেত্রে this is content div, sorry h1 দিয়ে আমরা এটা দিতে পারি this is footer div। এখানে আমরা কমন সিলেক্টর মানে কমনলি আমরা h1 কে সিলেক্ট করে দিতে পারি। মানে h1 কে এইভাবে সিলেক্ট করা মানে হচ্ছে এই HTML এই ওয়েব পেজে যত h1 ট্যাগ আছে সব এইখানে যে স্টাইল আছে সেই স্টাইল মতো সে কাজ করবে। আমি h1 এর কালার দিয়ে দেই হোয়াইট, তাহলে আমার বারবার একই CSS প্রপার্টি এক একটা আমার HTML ট্যাগের মধ্যে, মানে HTML যে প্রপার্টি ডিক্লারেশন করার পর প্রপার্টি ডিক্লারেশনের দরকার নেই। HTML এর যে সিলেক্টরগুলো সিলেক্ট করার পরে আমার একই কোড আমার বারবার লেখার দরকার নেই, যদি আমি এভাবে লিখে দিতে পারি। আচ্ছা, এখন আমার কালার এবং টেক্সট অ্যালাইন দিয়ে দিই। টেক্সট অ্যালাইন হবে সেন্টার। ওকে, এখন আমরা স্টাইলাইজ করব হেডার। এখন আমরা বলে দিতে হবে যে আমরা কোন ব্লকটাকে আমরা স্টাইলাইজ করতে চাই। প্রথমে আমরা স্টাইলাইজ করতে চাই হেডারটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখানে আমাদের হেডার লেখার পরে আমরা ট্যাগ যেভাবে ডিক্লেয়ার করতাম CSS এ, ঠিক সেইভাবে আমার সিলেক্টর ডিক্লেয়ার করতে হবে। ট্যাগগুলোকে সিলেক্টর হিসেবে কিভাবে ডিক্লেয়ার করব? ডিরেক্ট ট্যাগ নেম লিখে সেকেন্ড ব্র্যাকেট, আর কিছু লেখার দরকার নেই।
এবং মাঝখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাই লিখবো সিএসএস প্রপার্টি সেগুলোই আমার কাজ করবে। আমার হেডার আমি ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে আমার ন্যাভ কন্ট্রোল ডি দিয়ে একটু কপি করে নেই। এরপরে হচ্ছে আমার কি আছে সেকশন, এরপরে আছে হচ্ছে ফুটার। আচ্ছা, এখন আমরা হেডারের একটা মিনিমাম হাইট দিয়ে দিই। মিনিমাম হাইট 150 পিক্সেল। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এরপরে আমার নেভিগেশনের ক্ষেত্রে ন্যাপবারের ক্ষেত্রে আমি দিয়ে দিই মিনিমাম হাইট আমার 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া। এরপরে আমাদের মিনিমাম হাইট দিয়ে দিই আমি 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এরপরে যদি আমি দিয়ে দেই আমাদের ফুটারের মিনিমাম হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এখন যদি আমি একটু দেখি আমাদের ডিজাইনটা, তাহলে দেখবো এখানে আমাদের ডিজাইনটা কোনটা। আমাদের ডিজাইনটা হচ্ছে স্টাইল HTML5। ওকে, আমাদের ফাইলটাকে আমরা একটু রান করাই, দেখি ব্রাউজারে কিরকম আছে। রান হচ্ছে। এই যে আমাদের পেজটা এরকম চলে আসছে। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত কিছু মার্জিন প্যাডিং চলে আসছে, যেটিকে আমরা ফিক্স করতে পারি। আমরা সবার উপরে সবগুলোকে সিলেক্ট করে মার্জিন 0 পিক্সেল দিয়ে দিব, প্যাডিং 0 পিক্সেল দিয়ে দিব। তাহলে তারা ভিতরে এবং বাইরে থেকে কোনো জায়গা স্পেস নিবে না। এখন যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ এখন আমাদের ঠিকমতো দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এটাকে আমাদের পুরো উইকটা হচ্ছে 100%, আমাদের নেভিগেশনটাকে 25% করে দিতে হবে এবং কন্টেন্টটাকে 75% করে দিতে হবে। এখন আমি এর আগের মতো ন্যাপবারটাকে আমি যদি উইথ যদি আমি করে দিই 25% এবং সেকশনের উইথ যদি আমি করে দিই 75%, তাহলে আমরা দেখতে পাবো জিনিসটা আমাদের এরকম দেখাচ্ছে। এখন এই জিনিসটাকে তো উপরে ওঠানো দরকার। উপরে ওঠানোর জন্য আমরা এর আগে কি করেছি, আমরা নিচেরটাকে উপরে ওঠানোর জন্য উপরের ডিপটাকে আমরা ফ্লট লেফট করে দিয়েছি। আমরা এখানেও উপরের যে ডিপটা ন্যাপ ডিপটা সেটাকে ফ্লট লেফট করব, ফ্লট লেফট। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এই কন্টেন্টটা উপরে উঠে গেছে, বাট এই নেভিগেশন ডিপের ভিতরে ঢুকে গেছে। এই জিনিসটাকে যদি আমরা এই জিনিসটাকে যদি বের করে আনতে চাই, যদি বাইরে থেকে আমরা 25% জায়গা যদি আমরা এই কন্টেন্ট ডিপকে যদি দেই, তাহলে সে সমান হয়ে যাবে, মানে তার যে উইডথটা সে পুরোপুরিটা নিয়ে নেবে। এখন তার জন্য আমরা এখানে যদি আমরা সেকশনে লিখি মার্জিন লেফট যদি লিখি 25%, তাহলে সে 25% বাইরে সরে আসবে এবং পুরোটা জায়গা নিয়ে নেবে। এইভাবে আমরা করতে পারি। এবং আরো একটা ওয়ে আছে, যেই ওয়েটা হচ্ছে আমরা এখানে
প্লট রাইট করে দিতে পারি। প্লট রাইট যদি করি তাহলে আমাদের সেমই দেখাচ্ছে, কিন্তু এখানে একটু প্রবলেম দেখাচ্ছে যে এইখানের এই ডিপটা ছোট হয়ে গেছে। কারণ কি, দেখা গেছে এই ডিপটা একটু উপরে উঠে গেছে, কারণ আমরা এই কন্টেন্টটাকে প্লট রাইট করার ফলে সে রাইটের দিকে জায়গা নিতে যাচ্ছে এবং কিছুটা উপরে উঠে যাচ্ছে। এরকম যদি চাই যে আমরা উপরেরটাকে ফ্লোটিং করার ফলে নিচেরটা মানে নিচের যে ডিপটা থাকবে সেটায় কোনো ইফেক্ট না করুক, তাহলে আমরা এই ডিপটাকে মানে নিচের যে ডিপটা আছে মানে ফুটারকে আমরা ক্লিয়ার বোথ করে দিতে পারি। ক্লিয়ার বোথ করে দেওয়ার মিনিং হচ্ছে গিয়ে যে সে কোনো ধরনের ফ্লোটিং সাপোর্ট করবে না। এখানে যদি আমরা দিই ক্লিয়ার বোথ, তাহলে আমরা বলে দিচ্ছি যে আমার ফুটার সেকশনটা কোনো ধরনের ফ্লট মানে কোনো ধরনের ফ্লোটিং সাপোর্ট করবে না, সে উপরেও যাবে না নিচেও যাবে না, সে তার কোনো ধরনের ফ্লোটিং সে করবে না, ফ্লোট লেফট হবে না ফ্লোট রাইট হবে না। এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে এখন আমরা আগের মতো ভিউটা পেয়ে যাচ্ছি। ঠিক এইভাবেই আমরা HTML5 এ আমাদের লেআউটগুলোকে মাইগ্রেশন করতে পারি। আমাদের HTML CSS শেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে লেআউট। লেআউট ডিজাইনিং যে খুব ভালো মতো বুঝতে পারবে তার কাছে যে কোনো ওয়েবসাইট ডিজাইনিং খুব সহজ বিষয় হয়ে যাবে। এখন আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের স্টাইল গাইড। এই স্টাইল গাইডে আমাদের বলা আছে যে আসলে আমরা কিভাবে আমরা যে কোড লিখলে আমাদের কোডিং গুলো W3 ভ্যালিডেট হবে। W3 ভ্যালিডেশন খুবই দরকার, কারণ W3 ভ্যালিডেশনের কারণে হয়তো থিম ফরেস্টে অনেকেই থিম তৈরি করার ফলে আপলোড করে কিন্তু গ্র্যান্টেড হয় না, কারণ সেগুলোতে W3 ভ্যালিডেশন নেই এর জন্য। আচ্ছা, আমরা কিছু স্টাইল গাইড আসলে দেখে নেই যে কিভাবে W3 ভ্যালিডেট করা যায়। যেমন একটি জিনিস আছে W3 ভ্যালিডেটের জন্য, প্রথম জিনিসটাই হচ্ছে ডকুমেন্ট টাইপ। আমরা প্রথমে যে লিখে এসেছি যে ডক টাইপ HTML, এই লেখাটা আমরা যদি এভাবে লিখি ডক টাইপ HTML, আমাদের কাজ কিন্তু ঠিকই করবে, কিন্তু আমাদের লেখার নিয়ম হচ্ছে ডক টাইপ লেখাটা সবগুলো ক্যাপিটাল লেটারের হবে, HTML লেখাটা ছোট হাতের লেটারের হবে। এটা হচ্ছে W ভ্যালিডেট করার একটা প্রসিডিউর, যেন আমাদের এই জিনিসটা ঠিক এইভাবেই ডিক্লেয়ার করতে হবে। এরপরে আছে আমাদের ইউজ লোয়ার কেস এলিমেন্ট নেম। আমাদের যত HTML এলিমেন্ট আছে যেমন হেড, তারপর HTML, তারপর বডি, হেডার, নেভিগেশন, সেকশন, যত ধরনের ট্যাগ আছে এই ট্যাগগুলোর নেম সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আমরা এটিকে চাইলে ছোট হাতেরও লিখতে পারি, বড় হাতেরও লিখতে পারি, ছোট হাত বড় হাতের অক্ষর মিক্স করেও লিখতে পারি, বাট আমাদের W3 ভ্যালিডেট করার জন্য আমাদের এই জিনিসটা খুবই দরকারি যে আমাদের এই ট্যাগগুলোর নাম সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এরপরে আছে আমাদের ক্লোজ অল দা HTML এলিমেন্ট। আমাদের প্রত্যেকটা HTML এলিমেন্টের একটা ক্লোজিং আছে, যেমন হেডে আমার ক্লোজিং আছে, টাইটেলে ক্লোজিং আছে। এখানে দেখেন মেটা ট্যাগটা কোনো ক্লোজিং নাই, কিন্তু আমাদেরকে এটা একটা স্ল্যাশ দিয়ে গ্রেটার দেন সাইন দিতে হবে। এটি হচ্ছে এটা ক্লোজিং। এই ক্লোজিং গুলো সবগুলো ট্যাগের ক্ষেত্রে মানে যেগুলোর এন্ডিং ট্যাগ নেই সেগুলোর ক্ষেত্রেও ঠিক এইভাবে ক্লোজ করে দিতে হবে ট্যাগগুলো। এটি একটি HTML5 স্টাইলিং এর নিয়ম। এরপরে আছে আমাদের যত এমটি HTML এলিমেন্ট আছে সবগুলোকে আমাদের ক্লোজ করতে হবে। যেমন এই যে একটু আগে দেখালাম, এটা হচ্ছে শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নেই, বাট আমাদের এইভাবে ক্লোজ করে দিতে হবে। এরপরে আছে ইউজ লোয়ার কেস অ্যাট্রিবিউট নেম। আমাদের যত অ্যাট্রিবিউট নেম থাকবে সেগুলো লোয়ার কেসে লিখতে হবে। যেমন এখানে ক্যারেক্টার সেট, এটি একটি অ্যাট্রিবিউট, এগুলোকে সবসময় লোয়ার কেসে লিখতে হবে। যেমন ল্যাং, EN, এই জিনিসটা একটা অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো আমাদের লোয়ার কেসে লিখতে হবে। এরপরে আছে কোড অ্যাট্রিবিউট ভ্যালু। আমাদের যে অ্যাট্রিবিউট ভ্যালুগুলো থাকবে, আমাদের যেমন এখানে অ্যাট্রিবিউট আছে, যেমন আমাদের এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন রিলেশন অ্যাট্রিবিউট, হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলোর যে
অ্যাট্রিবিউটগুলো যেগুলো থাকবে, অ্যাট্রিবিউটগুলোর ভিতরের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা একটা কোটেশনের মধ্যে লিখতে হবে। এরপরে আছে হচ্ছে স্পেস অ্যান্ড ইকুয়াল সাইন। আমাদের এখানে স্পেস এবং ইকুয়াল সাইনের মধ্যে কোনো জায়গা নেই। এটা যদি আমি এভাবে লিখি তাও কিন্তু আমার কাজ করবে, কিন্তু এটা রিকমেন্ডেড না। আমাদের রিকমেন্ডেড হচ্ছে স্পেস এবং এই কোটেশন, এই ইকুয়ালের সাইডে কোনো স্পেস দেয়া যাবে না, না দেয়াটা বেটার। এরপরে কি আছে আমাদের অ্যাভয়েড লং কোড লাইন। লং কোড লাইন বলতে বোঝায় আমাদের এক লাইনে যেন আমাদের 80টির বেশি ক্যারেক্টার না থাকে। আমাদের 80টির বেশি ক্যারেক্টার হলে এন্টার দিয়ে আমাদের পরের লাইন থেকে স্টার্ট করা উচিত। এরপরে আছে মেটাডাটা। এখানে মেটাডাটা সম্পর্কে আমরা এর আগেই বলেছি। মেটাডাটা হচ্ছে এমন একটা ডাটা যেটা হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা। এখন ডাটা সম্পর্কে মানে আমরা যদি ওয়েব পেজে আমাদের যদি মেটা উল্লেখ করি, সেখানে অনেকগুলো মেটা আছে, যেমন টাইটেল একটা মেটা, তারপর লিঙ্ক একটা মেটা, এটিও একটা মেটা। এখন এটি কি করে, এটি হচ্ছে এই ওয়েব পেজের কিছু প্রপার্টি সে ডিক্লেয়ার করে, মানে ওয়েব পেজ সম্পর্কিত কিছু ডাটা। যেমন এখানে মেটা ক্যারেক্টার সেট, এর মাধ্যমে বোঝানো হয়েছে সে সব ধরনের ল্যাঙ্গুয়েজ মানে সব ধরনের ক্যারেক্টার সে সাপোর্ট করতে পারবে। এখানে টাইটেলের মাধ্যমে বোঝানো হয়েছে এখানে একটা মিনিংফুল একটা টাইটেল, আমাদের যে ওয়েব পেজটা আমরা ডিজাইন করতেছি তার মিনিংফুল একটা নেম। যে কোনো একটা ওয়েব পেজ ডিজাইনের সময় অবশ্যই মিনিংফুল একটা নেম এবং মেটা ক্যারেক্টার সেট UTF-8 এটি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট এগুলো উল্লেখ করা উচিত, যা সার্চ ইঞ্জিনের জন্য খুবই সহায়ক। আচ্ছা, আচ্ছা এরপরে আমরা এই ছিল আজকের টিউটোরিয়াল। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের HTML5 এর যে লেআউটটা কিভাবে ডিজাইন করতে হবে, সেগুলোর সাপোর্ট কিভাবে দিতে হবে আর্লিয়ার ভার্সনে, সেগুলোর স্টাইলিং মানে W3 ভ্যালিডেট করার জন্য কিছু রুলস। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।